আচ্ছা, এডু পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মুক্তি আছি তোমাদের সাথে, এবং আজকে আমাদের পড়ার বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। এখন বলো, প্রাকৃতিক পরিবেশ বলতে তোমরা কি বুঝো? যে বলতে চাও সে হ্যান্ড রেজ করবা। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? এটার অ্যান্সার কে দিতে চাও? ও থাক, ফোন দিছিল তখন, উনি ফোন দিছিল। খাদিজা, আপনাকে দেখা যায় না। স্যার, লাইটটা দেন, দেন না এটা। লাইট দেন। হ্যাঁ, হ্যালো, এখন দেখা যাচ্ছে? মুন, ইয়েস, ওকে। আচ্ছা বলো, প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? এটা কে বলতে চাও? এটা কে বলতে পারো, প্রাকৃতিক পরিবেশ কি? আচ্ছা, যে বলতে চাও প্রাকৃতিক পরিবেশ কি, সে হ্যান্ড রেজ করো। সাবিয়া ম্যাম, এখন তো বাংলা সেকেন্ড পার্ট, হ্যাঁ এখন বাংলা সেকেন্ড পার্ট ছিল, কিন্তু বাংলা সেকেন্ড পার্টটা হবে 8:30টার সময়, এখন বিজ্ঞানটা হবে, ঠিক আছে? ইলহাম মি। আচ্ছা, দেখো, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটা একটু আমরা খেয়াল করে দেখি। এই চিত্রটা বেসিক্যালি যেটা বলছে যে এখানে একটা, ধরো হাওর হতে পারে, একটা পুকুর হতে পারে, বা একটা লেক হতে পারে। সেইখানে কি থাকে আমরা কি জানি, যে একটা পানিতে বসবাস করে মাছ থাকতে পারে, কিছু জুওপ্লাঙ্কটন থাকতে পারে, ফাইটোপ্লাঙ্কটন থাকতে পারে, এবং পানিতে বসবাসকারী কিছু প্রাণী থাকতে পারে। কিন্তু এখন আমরা এই চিত্রে যেটা দেখছি, এখানে দেখো কি দেখছি, বোতল দেখতে পাচ্ছি, প্লাস্টিক বোতল, পলিথিন দেখতে পাচ্ছি, ককশিট দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু পানির কোনো উপাদান না। এগুলা কি, এগুলো ওয়েস্ট। এখন আমাদের সবকিছুর একটা নিজস্ব ভ্যালু আছে, যেটাকে কি বলে, ইন্ট্রিনসিক ভ্যালু। এই ভ্যালুটা যখন নষ্ট হয় অন্য কোনো এলিমেন্ট দ্বারা, তখনই স্বাভাবিকভাবে সেটাকে আমরা পলিউশন বলে থাকি। এখন আমরা আজকে আমাদের পড়ার বিষয় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। তাহলে প্রাকৃতিক পরিবেশটা কি? ন্যাচারালি বা প্রাকৃতিক ভাবে আমাদের আশেপাশে যে উপাদানগুলো দেখা যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এটা কি কি হতে পারে? প্রাকৃতিক পরিবেশের একটা প্রধান উৎস আমাদের পানি, তারপরে বায়ু, গাছপালা, সবকিছু। আচ্ছা, আমরা একটু মাহিকে আনমিউট করি। হ্যালো মিসেস মাহি। সালাম আলাইকুম। মিসেস ওয়ালাইকুম সালাম আসসালাম। আলাইকুম। হ্যাঁ, মিস, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যেসব জড় এবং জীবকে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। আমাদের হ্যাঁ, চারপাশে সব জড় এবং জীবকে নিয়েই গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এরপরে কে বলতে চাও? এরপরে নুসরাত। আচ্ছা, নুসরাতকে আনমিউট করা যাচ্ছে না। দেখো, আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশের যে উপাদানগুলো প্রাকৃতিক ভাবে এসেছে সেগুলোকে বলছে প্রাকৃতিক পরিবেশ। এখন ধরো আমাদের চারপাশে আমরা যদি খেয়াল করি, আমরা কি দেখতে পাবো? গাছ দেখতে পাবো, বাতাস সেটা অনুভব করতে পারবো, পানি দেখতে পাবো, এবং বাড়িঘর সবকিছুই দেখতে পারবো। এই যে বাড়িঘর, বাতাস, গাছপালা সবকিছু দেখতে পাচ্ছি, এর মধ্যে কিছু জিনিসপত্র মানুষ নিজের হাতে তৈরি করতে পেরেছে, যেগুলোকে বলা হয় ম্যানমেড, এবং কিছু জিনিস প্রকৃতি থেকে শুরুর থেকে এসে গিয়েছে, এগুলোকে বলছে কি প্রাকৃতিক পরিবেশ। আজকে আমরা দেখবো যে প্রাকৃতিক পরিবেশগুলো আসলে দূষণ কিভাবে হয়।
দেখো, সভ্যতার অগ্রগতির সাথে আমাদের চারপাশে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। এ কথাটার মানে কি? মানে হচ্ছে যখন পৃথিবীর জন্ম লগ্ন তখন থেকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাদের চারপাশে যে পরিবেশ সেটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। একদম র্যাপিডলি না, খুব আস্তে আস্তে খুব স্লোলি চেঞ্জ হচ্ছে। এবং মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। কখনো বন কেটে কৃষি জমি করছে, কখনো কৃষি জমি থেকে বাড়িঘর তৈরি করছে, কখনো নদী নালা সবকিছু কি ভরাট করে নিজেদের থাকার জায়গা তৈরি করছে, কখনো বাজার বন কেটে বাজার বানাচ্ছে। তাহলে কি হচ্ছে যে মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। এবং প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণেই পরিবেশের বিভিন্ন উপাদান পরিবর্তন ঘটতে পারে। তাহলে পরিবর্তন কিভাবে ঘটতে পারে? দেখো, প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মানুষের কারণেও হতে পারে। তাহলে প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণেই পরিবেশের বিভিন্ন উপাদানে পরিবর্তন ঘটতে পারে। যেমন ধরো, যখন বন্যা হচ্ছে, বন্যা কি? বন্যা একটা প্রাকৃতিক কারণ। এর কারণে আমাদের দেখা যায় যে অনেক জায়গায় ডাইজেস্টার হচ্ছে, সেখানকার যে বাড়ি ঘর সেগুলো নষ্ট হচ্ছে। আবার মানুষের কারণে কি হচ্ছে? এই যে আমরা অনেক গাড়ি ঘোড়া ইউজ করতেছি, যার কারণে পরিবেশ, বায়ু, বিশেষ করে বায়ু দূষণটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যেমন পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়। পরিবেশের ভারসাম্য বলতে কি বোঝায়? আমরা জানি পরিবেশে কিছু বেসিক এলিমেন্টস আছে, যেমন বায়ু। কি আছে? বায়ু আছে, পানি আছে। এই যে এইগুলা নষ্ট হচ্ছে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এবং মাটি, ফলে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি হচ্ছে এর ফলে? কি কি হচ্ছে? যে মানুষ, উদ্ভিদ সহ অন্যান্য যে প্রাণী আছে পৃথিবীতে সবার জীবনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়াটা কি? দেখো, মানুষের বিভিন্ন রোগ বালাই হচ্ছে। যেমন পানি দূষণের ফলে কি কি হয়? কলেরা, ম্যালেরিয়া। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হচ্ছে। মাটি দূষণের ফলে আমাদের শরীরের মধ্যে অনেক কন্টামিনেশন বা অনেক দূষক ঢুকে যাচ্ছে। আবার বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে, এসিড বৃষ্টি হচ্ছে। এই সবকিছুই পরিবেশ দূষণের ফলে হচ্ছে। এবং এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এটাকে বলছে কি? পরিবেশ দূষণ। বুঝতে পেরেছো পরিবেশ দূষণ কাকে বলে তাহলে? আমাদের চারপাশে প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুমি একটু পরে বলবা আয়শা। নেক্সট কোশ্চেন অ্যান্সার তুমি দিবা। সোহা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত ম্যাম, ইয়েস সুদীপ্ত। তাসমিয়া, ইয়েস ম্যাম। এইচপি, এইচপি, তোমার নাম কি? তোমার নাম কি এইচপি? মুন, ম্যাম আমার এই অধ্যায় নাই। ঠিক আছে মুন। ইয়েস, অল ক্লিয়ার, ওকে। রাদিয়া, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মাহি, আচ্ছা। এরপর আমরা নেক্সট যেটা সেখানে চলে যাই। নেক্সট একটা ভিডিও দেওয়া আছে, দেখো। এটা এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটুকু দেখো। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটা উদাহরণ। এটা কি প্রাকৃতিক পরিবেশের একটা উদাহরণ, যেখানে দেখানো হচ্ছে যে একটা জায়গায় প্লাস্টিক, পলিথিন ভরাট করে সে পরিবেশটা কিভাবে নষ্ট করা হয়েছে। এখন একটা জায়গা, এটা যদি একটা বন হয় বা একটা খোলা জায়গা হয়, স্বাভাবিকভাবে এখানে কি থাকবে? যেহেতু একটা এটা ডাঙা বা স্থলজ একটা জায়গা, তো স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি এখানে কিছু গাছ থাকবে, ছোট ছোট প্রাণী থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, এখানে অনেকগুলো পলিথিন, ময়লা, এসব কিছু দেখা দেখা যাচ্ছে। এবং এগুলোর কোনো কিছুই কি ডিগ্রেডেবল না বা জৈব পদার্থ না। এটা অনেকটা সময় মাটির উপরে থাকবে, প্রায় কয়েকশো বছর থাকার পরে সে মাটির যে উর্বরতা, নিউট্রিশন, সেটাকে পুরোটাই নষ্ট করে ফেলবে। আর এটাকেই বলছে পরিবেশ দূষণ। এই যে আমরা অনেক সময় সমুদ্রে ঘুরতে যাই। কি করে? আমরা অনেক সময় সমুদ্রে ঘুরতে যাই এবং দেখি যে সমুদ্রের পাড়ে কি থাকে?
অনেক বোতল থাকে, প্লাস্টিক থাকে, পলিথিন থাকে, মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সে খাবারের প্যাকেজ গুলো আমরা সেখানেই ফেলে চলে আসছি। এই যে সিনারিওটা, এটা দেখানো হচ্ছে যে সমুদ্রের পাশে বা পর্যটন যে এরিয়া, সেগুলো কিভাবে দূষণ হচ্ছে। দেখো এই যে পলিথিন বলো বা প্লাস্টিক বলো, বোতল গুলো, এগুলো একটা সময় কি করবে, পানির মানে সমুদ্রের ভেতরে যেতে থাকবে। যেতে 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 সব ময়লাগুলো একসাথে গার্বেজ তৈরি হবে, এবং সেগুলোর ফলে মাছ কি করবে, মাছ তার সাধারণভাবে বা আমাদের সামুদ্রিক যে প্রাণীগুলো, সেগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, এবং একটা সময় তাদের যে নিজস্ব ডাইভার্সিটি সেটা নষ্ট হবে। এই যে দেখো এই চিত্রটুকু দেখো, যে এই যে একটা মাছ, এই মাছটা যদি এই যে বোতলটা খেয়ে ফেলে, তাহলে তার অবস্থা কি হবে। এটা কি দেখে আমরা বুঝতে পারছি প্রাকৃতিক বা প্রাকৃতিক পরিবেশ দূষণটা কাকে বলে? ওকে মেহেক, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি যে এই যে বলছি যে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের দূষণ, এই যে প্রাকৃতিক পরিবেশের দূষণ কখন বলছি বা কি কি দূষণ হলে এটাকে আমরা দূষণের আওতাভুক্ত করছি। পরিবেশ প্রধানত দুইটি উপাদান নিয়ে গঠিত। কয়টি উপাদান? বলো, কয়টি উপাদান নিয়ে পরিবেশ গঠিত? প্রাকৃতিক পরিবেশ প্রধানত দুইটি উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদান বলতে পারো? একটা হচ্ছে জীব। জীব কোনগুলা? যেগুলোর প্রাণ আছে, জীবন আছে, চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করে। আর একটা জড়। জড় কোনগুলো? যেগুলো খাদ্য গ্রহণ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এবং কি তাদের কোনো জীবন নেই। তাহলে প্রাকৃতিক পরিবেশে দুইটা উপাদান আছে, একটা জীব, একটা জড়। জীবের উদাহরণ দিতে পারবো? বলো জীব কোনগুলো? মেধা ম্যাম, জীব ও জড়, ঠিক আছে, বলো জীব কোনগুলো, জড় কোনগুলো, দুই তিনটা উদাহরণ দাও। আয়েশা জানিয়েছে জীব ও জড়, মানুষ, মানুষ, পশু পাখি। ওকে, জীব হচ্ছে মানুষ, পশু পাখি। জড় কোনগুলো তাহলে? ম্যাম, জীব হচ্ছে মানুষ, পশু পাখি, আর জড় হচ্ছে চেয়ার টেবিল ইটিসি। ওকে, ইটিসিও তাহলে জড়। দুই দুই মানুষ কাপ। কাপ কি বাবা? আচ্ছা কাপ, ওকে ঠিক আছে, মানুষ কাপ। হ্যাঁ, নুসরাত বলেছে ম্যাম ফিশ তাই অনেক ভয়ানক। ইয়েস, ফিশ তাই অনেক ভয়ানক। ইউ আর রাইট। আয়েশা জানিয়েছে জড়ো চেয়ার টেবিল। হ্যাঁ, জড়ো হচ্ছে চেয়ার টেবিল যেগুলো জীবন নেই, চলাফেরা করতে পারে না। তাসনিমাহ জানিয়েছে দুই, জীব জড়ো, জীব পাখি, মানুষ, এবং জড়ো হচ্ছে কাঠ ও পানি। হ্যাঁ, কাঠ ও পানি। রিহাব জানিয়েছে মানুষ, গরু, হাতি, জিপ, চেয়ার, টেবিল, দরজা, জড়ো। হ্যাঁ, ইউ আর রাইট, ঠিক আছে। দেখি বাকিরা কে কি জানিয়েছে। মেধা জানিয়েছে ম্যাম জীব হচ্ছে, হ্যাঁ তোমারটা হয়েছে মেধা, জীব হচ্ছে পশু পাখি, আর জড়ো হচ্ছে চেয়ার টেবিল। ইয়েস মেধা, তোমারটা হয়েছে। জীব মানুষ, পশু পাখি, জড়ো হচ্ছে চেয়ার টেবিল বেঞ্চ, এটা জানিয়েছে নুসরাত। ওকে, তো তোমরা বুঝতে পেরেছো যে জীব এবং জড়ো কোনগুলো। এখন নুসরাত, এখন দেখি যে তোমরা জানো সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত। তাহলে জীব উপাদানের অংশ কি কি? জীব উপাদানের অংশ হচ্ছে উদ্ভিদ ও সকল প্রাণী। এখন এগুলো হতে পারে অনেক বড় প্রাণী বা খুব ছোট প্রাণী, যেমন অ্যামিবা। এটা কি? এটা এককোষী একটা ছোট প্রাণী, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলো জীবের অন্তর্ভুক্ত। আবার যদি জড়ের কথা চিন্তা করি, যে জড় উপাদানের মধ্যে কি রয়েছে, মাটি, পানি, বায়ু সহ পৃথিবীর অন্যান্য সকল জড় বস্তু। তাহলে বেসিক কোনগুলো দেখলাম আমরা? মাটি, পানি এবং বায়ু, এগুলো হচ্ছে জড়বস্তুর অংশ। দূষণের ফলে পরিবেশের সকল জীব ও জড় উপাদান ক্ষতিগ্রস্ত হয়। এটা কি বলতে পারো যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা জানি যে দূষণের ফলে সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হ্যাম্পার হচ্ছে, কিন্তু এই হ্যাম্পারটা কিভাবে হচ্ছে এবং কখন আমরা এটাকে দূষণ বলছি? এটা কে বলতে পারো? ওকে, আমাদের এখানে চলে এসেছে মেহেক। মেহেক বলেছে ম্যাম আজকে কি এমসিকিউ আছে?
এটা ক্লাস শেষে দেখা যাবে যে এমসিকিউ আছে কিনা। কেন এমসিকিউ থাকলে পড়বা, না হলে না থাকলে পড়বা না? রুবা, জীব হচ্ছে মানুষ, গরু, ছাগল, জড় হচ্ছে বই, খাতা, চেয়ার, টেবিল। ইয়েস, রাইট রুবা। আয়েশা জানিয়েছে। মিস প্রশ্নটা আবার বলেন প্লিজ। আমি বলছি যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে এবং আমরা বলছি যে দূষণের ফলে পরিবেশের সকল জীব ও জড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্তটা কিভাবে হচ্ছে, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিভাবে হচ্ছে? নুসরাত, কলকারখানা, আচ্ছা দেখি, নুসরাত একটা অ্যান্সার দিয়েছে, কলকারখানার ধোঁয়ার জন্য পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ, আমরা জানি কলকারখানায় ধোঁয়ায় কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা আমাদের যে বায়ু আছে সে বায়ুটাকে হ্যাম্পার করে বায়ু দূষণ ঘটায় এবং শেষ পর্যন্ত সেটার জন্য কি হয়, শেষ পর্যন্ত সেটার জন্য আমাদের যে ওজোন লেয়ার সেটা ডিপ্লেট হয়ে যায় এবং পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে এখন বাড়ছে। এটা প্রায় 200 বছর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সোহা জানিয়েছে মানুষই নানা কর্মকাণ্ডের জন্য, আচ্ছা হ্যাঁ, মানুষদের নানা কর্মকাণ্ডের জন্য আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে। আর কি কারণ হতে পারে? আয়শা জানিয়েছে মিস আমি বলতে চাই। আয়শা, বলতে যে চাচ্ছো সেটা তো বুঝলাম, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, তোমাদের তো আনমিউটই করতে পারছি না আমি। লিখে বলো, লিখে বলো। এরপরে দেখো, আমরা পড়লাম যে প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে মাটি, পানি, বায়ু। এগুলো জড় উপাদান, কিন্তু বেসিক যে এলিমেন্ট তার মধ্যে এই তিনটা আছে। এখন আমরা দেখব যে মাটি দূষণটা কিভাবে হয়। কারো কোনো আইডিয়া আছে এই ব্যাপারে, মাটি দূষণ কিভাবে হয়? ইয়েস ম্যাম, হ্যাঁ বলো তাহলে। নুসরাত বলো যে মাটি দূষণ কিভাবে হচ্ছে বা মাটি দূষণ কাকে বলে। আহ রিহাব বলেছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে মানুষের বিভিন্ন ক্ষতি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কজেসটা তাপমাত্রা বৃদ্ধি এবং ইফেক্টটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আয়শা বলেছে পরিবেশ দূষণের জন্য মূলত মানুষ দায়ী। হ্যাঁ, পরিবেশ দূষণের জন্য মূলত মানুষ দায়ী। ম্যাম, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষণ হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা যখন এই যে কৃষি জমিতে অনেক কেমিক্যাল দিচ্ছি বা ফার্টিলাইজার যখন ইউজ করছি, এটার ফলে কি হচ্ছে, এটার ফলে যে ওই যে সার বা যে রাসায়নিক পদার্থ সেখান থেকে কিছু বিষাক্ত পদার্থ মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এর ফলে মাটি দূষণ হচ্ছে। কিন্তু আরো কিছু কারণ আছে। ম্যাম আমি বলি, তাসলিমা বলেছে আমাদের চারপাশে বিভিন্ন কি কম কারে কারণ হয়, বুঝি না, এটা ক্লিয়ারলি বলো, আমি বুঝি নাই। আয়শা জানিয়েছে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার কারণে মাটি দূষণ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ময়লা আবর্জনা যেখানে সেখানে ম্যাম আমি ফেলার জন্য বলি, মাটি দূষণ হচ্ছে। মাটি দূষিত হয় কারণ মাটিতে যখন ময়লা ফেলা হয় তখন মাটিতে মিশে মাটি দূষিত হয়, রাইট। মাটি দূষণ, আহ মাটি স্বাভাবিক কুয়েল বলেছে গুণাগুণ। যে ফসল উপাদানে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে ওই ফসল খাওয়ার ফলে মানুষের ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এখন দেখো আমাদের চারপাশে বা আমাদের জীবন ধারণের জন্য মাটি হচ্ছে অত্যাবশ্যক। মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। শুধু খাদ্যই নয়, জীবন ধারণের সবকিছুর জন্য বাসস্থান, উম, কি কি আছে, বাসস্থান, বস্ত্র, ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাও মাটিতে জন্মায়। কিসের উপর নির্ভরশীল আমরা? উদ্ভিদের উপর। উদ্ভিদ থেকে আমরা কি পাই? উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, তারপরে গ্লুকোজ পাচ্ছি, আবার শেল্টার পাচ্ছি, ছায়া পাচ্ছি, খাবার পাচ্ছি। তারপর উদ্ভিদের যে কাঠ থেকে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার, ঔষধ সবকিছুই পাচ্ছি। এই সবকিছুর জন্যই আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। কিন্তু আমরা যখন মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করছি বা হচ্ছে কীটনাশক ব্যবহার করছি, মাটি এর দূষণ ফলে আমাদের কিছু টক্সিক এলিমেন্ট আমাদের মাটির সাথে মিশে জীবন যাচ্ছে এবং ধারণের পরবর্তীতে জন্য সেগুলো মাটি আবার আমরা নিজেরাই কনজিউম করছি। অত্যাবশ্যক। তাহলে দেখো এখানে বলছে যে এই মাটিকে আমরা বিভিন্নভাবে দূষণ করছি যার ফলে মাটির উর্বরতা নষ্ট মাটিতে হচ্ছে। বিভিন্ন তাহলে আমরা যে মাটি দূষণ করছি এর ফলাফল হিসেবে কি হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এক। দুই হচ্ছে মাটিতে দূষণ হচ্ছে, মাটিতে যে পরিমাণ ফসল হওয়ার কথা সেটা হচ্ছে না। পরবর্তীতে আমাদের
কস্টটা বেড়ে যাচ্ছে। যেখানে ধরো অল্প খরচেই বেশি ফসল পাওয়া যেত, সেখানে খরচের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। আয়েশা বলেছে, মিস আমাদের তো আনমিউট করাই আছে, তাহলে আমরা প্রশ্ন তো দিতে পারবো। তোমরা কি আনমিউট? যদি আনমিউট করা থাকে তাহলে প্রশ্ন তো দিতে পারো। মেহমান বলি। বলেছে মিস সাউন্ড হচ্ছে, কিসের সাউন্ড? কে আনমিউট হয়ে আছে? তিশান, when we explode a nuclear bomb, it is soil pollution. এখন তিশান, ইউ আর রাইট, ইউ আর কাইন্ড অফ রাইট, বাট দেখো, আমরা কিন্তু সবসময় নিউক্লিয়ার বমটা এক্সপ্লোড করি না। এটা খুবই রেয়ার একটা ঘটনা, তো এক্সাম্পল হিসেবে এটা বলা যায় না। তুমি এটা বলতে পারো যে যখন যুদ্ধ বিগ্রহ বা কোনো সমস্যা তৈরি হয়, তখন যখন আমরা নিউক্লিয়ার বমটা এক্সপ্লোড করি, এর ফলে সয়েল পলিউশন হচ্ছে। কিন্তু এটা যেহেতু রেয়ার বা খুবই কম সময় হয়, তাই আমরা এটাকে এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি না। আমরা সবাই জানি এক্সেপশন ইজ নট এক্সাম্পল। মাটির সাথে নানা রকম পলিথিন, অপচনশীল দ্রব্য মিলে মাটি দূষণ করে। এটা খুব সুন্দর সাবরিনা, এটা খুবই সুন্দর হয়েছে যে মাটির সাথে নানা রকম পলিথিন, অপচনশীল দ্রব্য মিলে মাটি দূষণ হয়। তাহলে যে দ্রব্যগুলো পচনশীল বা ডিগ্রেডেবল, সেগুলো যদি মাটির সাথে মিশে, তখন সেটা কখনোই মাটি দূষণের মধ্যে পড়বে না। যেগুলা ডিগ্রেডেবল না, সেগুলো যদি মাটির সঙ্গে মিশে যায়, তখন সেটা দূষণের আওতাভুক্ত হবে। এহসান বলেছে, ম্যাম প্লিজ মিউট সুদীপ্ত। তাই, ওকে, আই উইল। সুদীপ্ত কি মিউট নেই? হ্যাঁ, সুদীপ্তকে মিউট করে দিয়েছি। নুসরাত ম্যাম, সুদীপ্ত, ওকে। সোহা, সোহা বলেছে রাসায়ন স্যারের কারণে মাটি দূষণ হয়। রাসায়ন স্যারকে তাহলে এখন কি করা উচিত বলো তো সুদীপ্তা? কি বলে সোহা, বলো রাসায়ন স্যারকে কি করা উচিত? ম্যাম, সুদীপ্তকে আনমিউট করছেন? হ্যাঁ করেছি সোহা। হ্যাঁ, রাসায়নিক সার। ম্যাম, সুদীপ্ত ইজ আনমিউটেড। ইয়েস, নাও হি ইজ মিউটেড। রাদিয়া বলেছে, মিস কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসছে। হ্যাঁ, মিউট করে দিয়েছি। ক্লিয়ার ম্যাম, ওকে ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা চলে যাই। এই দেখো, এগুলো হচ্ছে মাটি দূষণের পিকচার, যে মাটি দূষণ আসলে কিভাবে হচ্ছে। মাটি দূষণের প্রধান কারণ হিসেবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাটি দূষণের প্রধান কারণ হিসেবে আমরা প্লাস্টিককে দেখতে পাই। প্লাস্টিকে বা পলিথিন, এগুলো মাটিতে ডিগ্রেডেবল না। এগুলো মাটিতে কয়েকশো বছর থাকার পরেও সেগুলো পচে যায় না, যার কারণে মাটিকে দূষণ করছে। আবার দেখো, এই যে এখানে কিছু বর্জ্য আছে যেগুলোকে পোড়ানো হয়েছে। তোমার আমরা যে দৈনন্দিন যে আমাদের কাজের যে ওয়েস্ট গুলো উৎপাদন হয়, সে ওয়েস্টকে কয়েকটা ধাপে ডিসপোজ করা হয়, বা কয়েকটা ধাপে সেগুলোকে নষ্ট করা হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে মাটিতে গর্ত করে সেগুলোকে পুঁতে ফেলা হয়। এগুলোকে বলা হয় ডাম্পিং। কি বলছে এটাকে? ডাম্পিং। মাটি গর্ত করে এক জায়গায় সেখানে অনেকগুলা ওয়েস্ট ফেলে সেটাকে পুঁতে ফেলে দিচ্ছে। এরপরে কি হচ্ছে? এরপরে লাস্ট স্টেজে আসছে তোমার পুড়িয়ে ফেলা। যে ওয়েস্ট গুলো যখন অনেক বেশি পরিমাণে হয়ে যায়, যেগুলোকে পুঁতে ফেলা সম্ভব হয় না বা ডিসপোজ করা সম্ভব হয় না, তখন সেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এগুলোকে বলছে ইনসিনারেশন। এই যে চিত্রটা, সেখানে আমরা দেখছি যে এক জায়গায় মাটিতে ওয়েস্ট গুলো ডাম্পিং করা হয়েছে এবং অন্য জায়গায় পুড়িয়ে ফেলা হয়েছে। এই পিকচারটা দেখো, এখানে সমুদ্রের পাড়ে কিভাবে মাটি দূষণ হচ্ছে সেটা দেখানো হয়েছে। এখন আমরা দেখি পানি দূষণ কাকে বলে। এনি আইডিয়া? বলো পানি দূষণ কাকে বলে। ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে ফেলো তো, পানি দূষণ কাকে বলে?
ওকে, সামুয়েল জানিয়েছে পানির বিভিন্ন ধরনের ক্ষতিকর এবং রাসায়নিক পদার্থের মিশ্রণকে পানি দূষণ বলে। ওকে, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ও রাসায়নিক পদার্থ যখন মিশ্রিত হয় তখন সে পানিটার যে ভ্যালু থাকে বা পানিটা যে অবস্থা থাকার কথা সেটা সঠিকভাবে থাকে না, এর মধ্যে বিভিন্ন ধরনের দূষক মিশ্রিত হয়ে যায়, এটাকে বলছে পানি দূষণ। পানি দূষণ কাকে বলে বুঝতে পেরেছো? বর্তমানে পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে। সুপেয় পানি কি? ড্রিঙ্কিং ওয়াটার, যে পানিগুলো আমরা পান করতে পারি এগুলোকে বলছে সেফ ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার। পৃথিবীতে যত পানি আছে তার 4 ভাগের 3 ভাগ হচ্ছে সামুদ্রিক পানি বা সল্ট ওয়াটার, এবং মাত্র 1% বা মাত্র 1 ভাগ হচ্ছে, সরি 1 ভাগ, 1 ভাগ হচ্ছে আমাদের সেফ ওয়াটার বা ড্রিঙ্কেবল ওয়াটার, যেগুলোকে বলছে স্বাদু পানি। সেই পানির মাত্র 3% আমরা এক্সেস পাই, বা মাত্র 3% পানি আমরা খেতে পারি। বাকি 97% পানি কি আছে? বাকি 97% পানি সল্টেড কিছু, মানে সমুদ্রের পানির সাথে মিশে স্যালাইন ওয়াটার হয়ে গিয়েছে, কিছু আছে আইস অবস্থায় মানে বরফ অবস্থায়, আর 3% পানি যেগুলো আমরা খেতে পারছি। পৃথিবীতে এখন যদি মানুষ হয় 800 কোটি, তার মধ্যে মাত্র 100 কোটি মানুষ পানি পায়। কত কোটি? 100 কোটি। আর বাকি 700 কোটি মানুষ পানি থেকে বঞ্চিত। এটাই বলেছে যে বর্তমানে পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। পানি ছাড়া জীবন চলে না, পানি নানাভাবে দূষিত হচ্ছে, মানুষই পানি দূষণের জন্য দায়ী। তাহলে পানি দূষণের জন্য দায়ী কারা? বলো, পানি দূষণের জন্য দায়ী কে? তাসনিমা বলেছে পানির সাথে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে পানি দূষণ হচ্ছে। 1 মিনিট তোমরা দাঁড়াও, তুমি একটু আসছি। 1 মিনিট, 2 মিনিটস, গিভ মি 2 মিনিটস প্লিজ। আচ্ছা, তোমরা যেখানে ছিলাম যে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মাত্র পানি পায় বা সুপেয় পানির এক্সেস আছে 100 কোটি মানুষের কাছে। এর মধ্যে বাংলাদেশ খুবই লাকি যে জিওগ্রাফিক্যালি বাংলাদেশের লোকেশন এমন একটা জায়গায় যেখান থেকে আমরা খুব সহজেই স্বাদু পানি বা ড্রিঙ্কেবল যে ওয়াটার সেটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, কিন্তু আমরা এই যে আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড কাজ, বিশেষ করে রাসায়নিক যে পদার্থগুলা, কলকারখানার যে ধোঁয়া, গাড়ি ঘোড়ার যে কালো ধোঁয়া, সে সবকিছু কি করছে? সে সবকিছু যে ময়লা বা আবর্জনা সেই সবগুলো আবার এই যে সুপেয় এই পানিটাকেও নষ্ট করে ফেলছে। ময়লা আবর্জনা পানিতে মিশে পানি দূষণ হচ্ছে। ইয়েস, ময়লা আবর্জনা পানিতে মিশে পানি দূষণ হচ্ছে। পানি দূষণ হচ্ছে, পানির সাথে ময়লা আবর্জনা মিশে যে পানিতে দূষিত হচ্ছে, আর সেটা কে করছে? সেটা করছে মানুষ। ওয়ালেদ বলেছে আহ পানিতে যখন কোনো রাসায়নিক পদার্থ মিশে, হ্যাঁ পানিতে যখন কোনো রাসায়নিক পদার্থ মিশে তখন পানি দূষণ হয়। পানির সাথে নানা রকম রাসায়নিক দ্রব্য মিশে মাটি দূষণ হয়ে থাকে। পানির সাথে নানা রকম রাসায়নিক দ্রব্য মিশে পানি দূষণ হয়ে থাকে, মাটি দূষণ না। মানুষ। ইয়েস, সামুয়েল, ম্যান। হ্যাঁ, পড়তে হবে না। আচ্ছা, মেধা বলেছে শিল্প কারখানার বর্জ্য পানিতে মিশলে পানি দূষণ হয়। হ্যাঁ, রান অফ হয়ে যখন সেটা পানিতে যায় তখন সেটা পানি দূষণের কারণ হতে পারে। পানিতে বর্জ্য মিশলে পানি দূষণ হয়। হ্যাঁ, ঠিক আছে। মেহেক ম্যাম আপনি কই? এই তো আমি, ক্যামেরা বন্ধ আছে। আরাফ বলেছে ম্যাম আপনার সেকেন্ড ক্লাস করতেছি, ফার্স্ট ক্লাসে যেদিন করছিলাম সেদিন আপনি ক্যামেরা অফ রাখছিলেন, আমি অন করতে বলছি, আপনি দুষ্ট বলছিলেন কেন? এই যে জানো তুমি আজকে কোশ্চেনটা করতে পারো, যদি না বলতাম তাহলে তো আজকে কোশ্চেনটা করতে পারতেন আরাফ। দুষ্ট বলছি, দুষ্টুমি করে বলছি। পানিতে গরু ছাগল স্নান করালেও, হ্যাঁ পানিতে গরু ছাগল স্নান করালেও পানি দূষণ হয়। সরি সাবরিনা, ইটস অল রাইট, মজা করেছি আমি সাবরিনা, ব্যাপার না। কিন্তু তোমার অ্যান্সারটা কিন্তু ঠিক, পানি যখন ময়লা হয় সেটার কারণেও মাটি দূষণ হচ্ছে। রিয়ানা বলেছে মিস এটা কোন অধ্যায়? এটা
ত্রয়োদশ বা 13th অধ্যায়, ঠিক আছে। এখন আমরা যাই পরবর্তী স্টেপে। পরবর্তীতে কি বলছে? আমরা তখন বললাম পানি দূষণ কাকে বলে। এখন দেখি যে পানি দূষণটা আসলে যে হচ্ছে সেটার কারণ কি এবং উৎস কি। পানি দূষণের কারণ যদি আমরা দেখতে যাই, যে মাটিতে আমরা যে সকল আবর্জনা ও বর্জ্য ফেলি, কোথায় ফেলি? আমরা কিন্তু ফেলছি মাটিতে, সেগুলো পচতে ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটিতে খুব সহজে মিশে যায়। এবং আজকাল এমন সব দ্রব্যাদি ব্যবহার করা হয় যেগুলো মাটিতে পচে না, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক, এগুলো কিন্তু মাটিতে পচে না বা ডিগ্রেড হয় না, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব জিনিস ছাড়া মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি। এটা তাহলে মাটি দূষণ, পানি দূষণ না। এটা কি হবে? মাটি দূষণ। মাটি দূষণ, পানি দূষণ না। এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্নভাবে দূষণ করছি। যেমন কি করছি? যে কৃষি কাজ ব্যবহৃত যে রাসায়নিক সারগুলা, সেগুলা, কীটনাশকের ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য। শিল্প কারখানার বর্জ্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ট্যানারিতে হচ্ছে, আবার তোমার যে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেখানে কিছু হচ্ছে। এখানে যে বিশেষ করে যে ইটের ভাটার যে কালো ধোঁয়া, এটার একটা কারণ হতে পারে। আবার হচ্ছে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলা, সেখান থেকে কিন্তু যে রংগুলা নিঃসৃত হয়, এই রংগুলা মাটি দূষণের অনেক বড় একটা জায়গা ধরে রাখে। তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা দেখলাম মাটি দূষণ কিভাবে হচ্ছে এবং কোন কোন জায়গা থেকে হচ্ছে। এবার দেখি, দেখো এই যে একটা পাইপের মধ্যে দিয়ে অনেক কালো পানি আমাদের হচ্ছে অন্য জায়গায় ছড়াই ছিটায় যাচ্ছে, এটার ফলে পানি দূষণ, মাটি দূষণ দুইটাই হতে পারে। এবং এই যে ময়লা পানি, সেগুলো ড্রেন থেকে গিয়েছে, আর এই ড্রেনের ময়লাগুলো কে ফেলেছে? আমরা নিজেরাই ফেলেছি। এই যে দেখো পানি কিভাবে দূষণ হয় দেখা যাচ্ছে। পানি দূষণটা এইভাবেই হয়, এক জায়গা থেকে পানি অন্য জায়গায় চলে আসে এবং সেখানে দূষণ ঘটায়। এই যে দেখো, এটা হচ্ছে মাটি দূষণের চিত্র। মাটি দূষণটা কিভাবে হয় দেখো। দেখতে পাচ্ছ সবাই মাটি দূষণটা কিভাবে হলো? সুদীপ্ত পানি এত দুষ্টু। ওকে, রিয়ানা বলেছে মিস। ঠিক আছে, যাদের নেই তারা ক্লাস না করতে পারো, সমস্যা নেই। এবার আমরা দেখি বায়ু দূষণ। আমাদের চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। এর বায়ুর মাধ্যমে মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বেঁচে আছে। মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোনো কোনো উপাদানের পরিমাণ বেড়ে বা কমে যাচ্ছে, যা পরিবেশ ও আমাদের জন্য ক্ষতিকর। বায়ু এ ধরনের পরিবর্তনের নাম কি? বায়ু দূষণ। তাহলে কি প্রথম কথাটা কি বলছে? প্রথমটা যেটা বলেছে, আমাদের পরিবেশের চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। আমাদের পরিবেশে আমরা কি অনুভব করি? মাঝে মাঝে বাতাস অনুভব করি, এটা হচ্ছে বায়ু। বায়ুর মধ্যে কিছু বেসিক এলিমেন্ট আছে যেটা আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। এই বায়ুমণ্ডল মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে আছে। কে আছে? উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী। উদ্ভিদ কি নিচ্ছে? উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, এবং মানুষ কি গ্রহণ করছে? মানুষ এবং অন্যান্য প্রাণী গ্রহণ করছে অক্সিজেন। তার মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কিন্তু মানুষ সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর এই যে উপাদানগুলা, আচ্ছা আজান হচ্ছে, 1 মিনিট।
ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম 1 মিনিট, মেহেক আজানটা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ মেহেক শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ম্যাম ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলো। ম্যাম, আমাদের চারিপাশে বিভিন্ন কারণে বায়ু দূষণ হয়, যেমন কলকারখানার ধোঁয়া, তারপর বাহিরে যানবাহনের ধোঁয়ার কারণে আমাদের পরিবেশ দূষণ হয় এবং বায়ু দূষণ হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মেহেক, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, মেহেক আমাদের এখন বললো যে বায়ু দূষণ কিভাবে হয়, এর কারণগুলো দেখালো। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? দেখো, তাহলে বায়ু দূষণের ফলে আমাদের যে বেসিক যে এলিমেন্ট, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, এই যে ব্যালেন্সটা সেটা নষ্ট হচ্ছে। ডে বাই ডে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে বায়ুতে কার্বন ডাই অক্সাইড যতটুকু থাকা দরকার তার থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং অক্সিজেন যতটুকু থাকা দরকার তার থেকে কমে যাচ্ছে। এটা আমাদের পরিবেশ, পশু পাখি, গরু ছাগল বলো, উদ্ভিদ প্রাণী সবকিছুর জন্য অনেক বেশি ক্ষতিকরের কারণ। এবং এই যে ক্ষতিকর যে দিকগুলো, সেটা হচ্ছে মানুষের দিক থেকে, বা মানুষই এটাকে করছে। এবং বায়ুর যে এই ধরনের পরিবর্তন, সেটাকে বলছে বায়ু দূষণ। আচ্ছা, দেখি স্যামুয়েল আমাদের একটা রেসপন্স করেছে। স্যামুয়েল বলেছে যে ফ্রিজ থেকে যে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, সে গ্যাস আমাদের ওজোন লেয়ারকে নষ্ট করছে। আমরা জানি পৃথিবীর ওপর দিয়ে একটা পর্দার মতো লেয়ার আছে, এটাকে কি বলে? ওজোন লেয়ার। এই লেয়ারটা পৃথিবীর মধ্যে যে তাপটা আছে, বা সূর্য থেকে যে তাপটা আসে, সেটাকে ধরে রাখতে সাহায্য করে, যাতে পৃথিবী খুব তাড়াতাড়ি গরম না হয়ে যায়। কিন্তু পৃথিবীর ভেতরে, ধরো একটা, ধরো এটা একটা পৃথিবী, এটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীর ওপর দিয়ে একটা লেয়ার আছে, ধরো এটা একটা লেয়ার, এবং এখানে আছে সূর্য। এই সূর্যটা থেকে যে তাপ আসছে পৃথিবীতে, প্রতিনিয়ত তাপ তো আসছে, এই যে লেয়ারটা সেটা একটাকে ক্যাচ করছে, ধরে রাখতেছে। কিন্তু পৃথিবীর ভেতরে যে ওয়েস্ট গুলো উৎপন্ন হচ্ছে, বা কালো ধোঁয়া গুলো হচ্ছে, সেখানে তো তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটা এই ওজোন লেয়ারকে ক্রস করে বাইরে বের হয়ে যেতে পারছে না। কারণ এই যে লেয়ারটা, সে তার হচ্ছে ধর্মই অ্যাবজর্ব করা, ধরে রাখা। এবং যেহেতু যেতে পারছে না, পরে আস্তে আস্তে পৃথিবীর টেম্পারেচার যা ছিল স্বাভাবিক যে টেম্পারেচার, সেটা থেকে টেম্পারেচার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এটার কারণ কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে। এবং এটাকেই বলছে যে ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া। বুঝতে পেরেছো? রাদিয়া বলেছে যে মিস আজকেই কুইজ আছে না, আজকে কুইজ নেই। হ্যাঁ, এমসিকিউ আছে, লিখতে সেটা এমসিকিউ আছে, কিন্তু কুইজ নেই। ইজ রিলিজিং কার্বন মনোক্সাইড ইনটু দ্য এয়ার অলসো কনসিডার এয়ার পলিউশন? ইয়েস, অবভিয়াসলি। কার্বন মনোক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, এবং কার্বন মনোক্সাইড হচ্ছে CO। যখন কোনো বস্তু বা কোনো দ্রব্য যদি পুরোপুরি পুড়ে না যায়, মানে বার্নটা যদি পুরোপুরি না হয়, আংশিক বার্ন হয়, এর ফলে তৈরি হয় কার্বন মনোক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি ক্ষতিকারক। এবং এটা হচ্ছে আমাদের যে ওজোন লেয়ার আছে, সেটাকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। সো ইটস ইনক্লুডেড বা কনসিডার্ড ফর এয়ার পলিউশন। তিশান, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আয়শা, মিস লেকচার শিটে কি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে? হ্যাঁ, লেকচার শিটে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং সিকিউ, এমসিকিউ সিকিউ দুইটাই দেওয়া আছে। নুসরাত, জি ম্যাম, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। জেসমিন বলেছে যে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সরি জেসমিন, আমি মাত্র তোমার টেক্সটটা দেখেছি, যদিও তুমি এখনই টেক্সটটা করেছো। আচ্ছা, তাহলে বায়ু দূষণের কারণ, বায়ু দূষণ কিভাবে হয়, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? অল ক্লিয়ার ম্যাম, ভেরি গুড, ওকে। এটা সহজ অধ্যায়, সো ক্লিয়ার হওয়ারই কথা। ইলহাম, ওকে, অল রাইট। নুসরাত, okay. মেধা, ক্লিয়ার, ওকে।
আবিদা সুলতানা নো। আচ্ছা, পারিজাত ম্যাম ক্লিয়ার, ওকে। নো মিস অল ক্লিয়ার, ভেরি গুড। সুদীপ্ত অল নট ক্লিয়ার, নট ক্লিয়ার। সুদীপ্ত, আচ্ছা কোথায় সমস্যা বলো, নট ক্লিয়ার কোথায় সমস্যা? পারিজিৎ, no question yet, okay. If you have, then ask me. ওয়ালিদ, ক্লিয়ার, ওকে। আচ্ছা যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী যেটা সেখানে চলে যাই। দেখো, বায়ু দূষণের কারণ ও উৎস। আমরা এর আগে পড়েছি মাটি দূষণ, মাটি দূষণের কারণ উৎস, পানি দূষণ, পানি দূষণের কারণ ও উৎস। এখন দেখবো বায়ু দূষণের কারণ এবং তার উৎসগুলো কি কি। কারণ বলো তো, মানে বায়ু দূষণের কারণগুলো কি কি হতে পারে, স্বাভাবিকভাবে চিন্তা করো। কে বলতে চাও বায়ু দূষণের কারণ উৎসগুলো কি কি? কে বলতে পারো? সুদীপ্ত। বায়ু দূষণ, বায়ু দূষণ বুঝো নাই কি? বায়ুতে আমরা জানি আমাদের কিছু বেসিক এলিমেন্ট আছে যেগুলা উদ্ভিদ প্রাণী সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু সেই যে বায়ুর যে এলিমেন্ট গুলা, সেগুলো যদি ব্যালেন্সটা নষ্ট হয়, একটা উপাদানের জায়গায় যদি অন্য উপাদানের পরিমাণটা বেড়ে যায়, যেটা মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য যদি ক্ষতিগ্রস্ত বা ক্ষতির কারণ হয়, সেটাকে বলছে বায়ু দূষণ। বায়ু দূষণের বেসিক কিছু কারণ এবং উৎস আছে, দেখি আমাদের দুইজন হ্যান্ড রেজ করেছে। প্রথমে আয়শা। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আয়শা কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলো, তুমি বায়ু দূষণের কারণগুলো বলো। বায়ু দূষণের জন্য মূলত মানুষ দায়ী। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই বায়ু দূষিত হয়ে থাকে। তার মধ্যে প্রধানত কলকারখানার কালো ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ধুলাবালি ইত্যাদি। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে আয়শা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, জেসমিন কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জেসমিন বলো, বায়ু দূষণের উৎসগুলো কি কি? বায়ু দূষণের উৎস হতে পারে কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, ধুলাবালি, তারপর হচ্ছে গিয়া মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, চিপস, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বনের মাত্রা বেশি হয়ে যাওয়া ইত্যাদি। ওকে, এবং বিভিন্ন যে আমরা গাড়ি ব্যবহার করছি, রেলগাড়ি, বাস, টেম্পো, এসবের যে ইঞ্জিন থেকে যে ধোঁয়াগুলো বের হয়ে আসছে, এগুলো বায়ু দূষণের একটা বড় উৎস হতে পারে, ঠিক ধোঁয়া, আছে? সিগারেটের ধোঁয়া। হ্যাঁ, সিগারেটের ধোঁয়াটা বায়ু দূষণের কারণ, ঠিক আছে জেসমিন, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা দেখি যে মানুষের দ্বারা প্রাকৃতিকভাবে বায়ু দূষিত হতে পারে, মানুষ দ্বারা এবং কি প্রাকৃতিকভাবে, দুই কারণেও হতে পারে। যেমন অনেক সময় আমরা দেখি যে বনের মধ্যে আগুন হচ্ছে, এটার ফলেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে, যেটার কারণ একদমই মানুষ না, তবে মানুষই এটার বড় কারণ। পরিবেশ বিজ্ঞানীরা, বিশেষ করে যে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট আছে, তারা মনে করেন বায়ু দূষণের জন্য কতগুলো বিশেষভাবে কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে যানবাহন ও শিল্প কারখানা থেকে যে ধোঁয়াগুলো নির্গত হয়, ইটের ভাটা হতে পারে, তারপরে হচ্ছে যে বয়লার যে যে জায়গাগুলোতে, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো হতে পারে। এছাড়া আমাদের দেশে ইটের ভাটা, এটা কোথায় দেখো, আমাদের দেশ মানে বাংলাদেশে উল্লেখ করেছে। হ্যালো সুদীপ্ত। বায়ু দূষণের কারণ হ্যালো সুদীপ্ত। বলি। হ্যাঁ বলি, বায়ু দূষণের কারণ বলি। বায়ু দূষণের কারণ বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আহ, বায়ু দূষণের বিভিন্ন কারণ আছে। কারখানার ধোঁয়া, বিভিন্ন শিল্প কারখানার ধোঁয়া বায়ুকে দূষিত করে। যানবাহনের ধোঁয়া, যেমন বাস, ট্রাক,
প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের বড় কারণ। ইটের ভাটা ও জ্বালানি পোড়ানো, কাঠ, কয়লা, কেরোসিন, ডিজেল ইত্যাদি জ্বালানোর ফলে ক্ষতিকর গ্যাস নির্গত হয়। ধুলো ও বর্জ্য পদার্থ, শহরের রাস্তার ধুলো, অপরিকল্পিত বর্জ্য পোড়ানো ইত্যাদি বায়ুকে নোংরা করে। কৃষিকাজে কীটনাশক ও সার, জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বায়ুতে দূষিত করে। ঠিক আছে, ধন্যবাদ সুদীপ্ত, ভালো হয়েছে। এখন দেখি যে এছাড়াও আমাদের দেশে ইটের ভাটায় যে ইট তৈরি করা হয় সেখান থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, যা বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরো অনেক কারণ রয়েছে, যেমন ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, মানে যে গাড়িগুলো ত্রুটিপূর্ণ, মানে ইঞ্জিন সঠিকভাবে চলে না, রেলগাড়ি, বাস, টেম্পো ইত্যাদি ইঞ্জিন থেকে বেরিয়ে আসা ধোঁয়া। এ সকল ধোঁয়ার সাথে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। কি হয়? কার্বন ডাই অক্সাইড, কার্বন কণা এবং কার্বন মনো অক্সাইড। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা পেলাম যে এই যে ধোঁয়াগুলো এর সাথে নির্গত হয় কার্বন ডাই মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন কণা, এবং এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো কি? এগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আচ্ছা, তাসনিমা জানিয়েছে বায়ু দূষণের কারণগুলো হলো কলকারখানা, বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। হ্যাঁ, সামির বলেছে লাভা থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটার জন্য। এখন তোমাকে জানতে হবে যে কোন লাভা থেকে বের হচ্ছে। আয়েশা, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া। ইয়েস, রাইট। মারুফ আল মামুন ম্যাম, কুইজ লিংক দেন। আজকে কুইজ নেই, কুইজ নেক্সট ক্লাসে। কারণ এটা হচ্ছে আলাদাভাবে ডিভাইডেড করা যাচ্ছিল না যে বায়ু দূষণ আর প্রাকৃতিক দূষণ। তো একটা ক্লাসে যদি কুইজ দেওয়া হয় তোমাদের উল্টাপাল্টা কোশ্চেন করা হবে। সো কুইজ সামনের দিনে। এই যে দেখো, আমরা ভিডিওটা একটু দেখি। বায়ু দূষণের দেখো, বায়ু দূষণটা কিভাবে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো বা বাণিজ্যিক যে জায়গাগুলো সেখান থেকে বায়ু দূষণটা কিভাবে হয় দেখতে পাচ্ছো? এই যে ধোঁয়াগুলো উৎপন্ন হচ্ছে, ধোঁয়াগুলো বের হচ্ছে, এগুলো কি করবে? এগুলো এক জায়গা থেকে আরো অনেক জায়গায় ছড়িয়ে যাবে এবং এর ফলে বায়ু দূষণটা হয়। মেধা জানিয়েছে যানবাহনের ধোঁয়া আর কলকারখানা, সিগারেটের ধোঁয়া। হ্যাঁ, সুদীপ্ত, সবাই আমাকে কপি করছে ম্যাম, আমি যা তাই বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যে ভালো পারে সবাই তাকে কপি করে, সমস্যা নেই। এই যে দেখো, এই যে গাড়িগুলা, সেই গাড়িগুলার ফলে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের পরিবেশকে দূষণ করছে, বিশেষ করে বায়ু, পানি এবং মাটিকে দূষণ করছে। দেখো বায়ু দূষণ তাহলে কিভাবে হয়। আচ্ছা সুদীপ্ত বলেছে, সুদীপ্ত বলেছে ওর স্কুল রোল 1, মাশাল্লাহ, খুবই ভালো। দেখো যেহেতু আজকে আমাদের কুইজ নাই, আমরা একটু অন্য কাজ করি। এই যে এটা তোমাদের লেকচার শিট, এখন তাহলে কুইজ যেহেতু নেই, আমরা লেকচার শিটের উপরে কিছু এমসিকিউ সলভ করি।
এমসিকিউ সলভ করবো নাকি সিকিউ সলভ করবো, কোনটা? আচ্ছা, আমরা 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটাকে সলভ করি। 3 নাম্বার কোশ্চেনটা একটু আমরা ভালো মতো পড়ি। দূষণের প্রকারভেদ ও মানব জীবনের প্রভাব। এই যে এখানে একটা টাইটেল দিয়ে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক বলছে কলকারখানার বর্জ্য, পয়ঃ নিষ্কাশনের ব্যবস্থার ত্রুটি, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক এগুলো জল দূষণের কারণ। আমরা একটু 3 নাম্বার প্রশ্নটা পড়ি। দেখতে পাচ্ছ তোমরা 3 নাম্বার কোশ্চেনটা? হ্যালো সুদীপ্ত, ম্যাম এই লেকচার শিটটা আজকে দিবেন? সুদীপ্ত তোমার কথা বুঝতে পারছি না। লেকচার শিট আজকে দিবেন? তোমার কথা শোনা যাচ্ছে না সুদীপ্ত। লেকচার শিট আজকে দিবেন? কথা বোঝা যায় না। এমসিকিউ সলভ করব, কিন্তু এমসিকিউ সলভ করলে তো সমস্যা। তোমাদের তো নেক্সট ক্লাসে কুইজ আছে। বুঝি না ওর কথা। মারুফ, এমসিকিউ এমসিকিউ। ম্যাম, আচ্ছা ঠিক আছে, এমসিকিউ সলভ করে আসো। আমরা তাহলে এমসিকিউ সলভ করি। 5 মিনিট সলভ করবো, বেশি সলভ করবো না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে সেটা জানাও, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এখান থেকে যেগুলো পরিবেশ দূষণ রিলেটেড আমরা সেগুলোকে পিক করব। 4 নাম্বার এমসিকিউটা দেখো, যে 4 নাম্বার এমসিকিউ। 4 নাম্বার এমসিকিউটা দেখো। 4 নাম্বার এমসিকিউ বলছে যে কোন দূষণের কারণে এসিড বৃষ্টি হয়। এটা বলতে পারবে কোন দূষণের কারণে এসিড বৃষ্টি হয়? এসিড বৃষ্টি বলতে বোঝায় যে আমরা যে বৃষ্টিটা দেখি, অনেক দিন যখন বৃষ্টি হচ্ছে না, বিশেষ করে এটা তোমার শীতকালে হতে পারে এবং গ্রীষ্মকালে হতে পারে, তখন বাতাসের মধ্যে অনেক ধরনের রাসায়নিক বা কেমিক্যাল যে পদার্থগুলা সেগুলো থেকে যায়, ধুলোবালি, বালিকণা, এই বিভিন্ন ধরনের পার্টিকেলস এগুলো থেকে যায়। এর ফলে সেগুলা যখন মেঘ জমে, মেঘের সঙ্গেও সেই রাসায়নিক পদার্থ বলো বা পার্টিকেল গুলো জমে থাকে। তো যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সেগুলো আমাদের মাটিতে বা বিভিন্ন যে স্থল যে জায়গাগুলো সেগুলো চলে আসে। তাহলে এখন বলো যে কোন দূষণের কারণে এসিড বৃষ্টি হয়? মারুফ বলেছে বায়ু দূষণ, ওয়ালিদ বলেছে জি, ওকে। জেসমিন বলেছে, হ্যাঁ অ্যান্সার দেওয়া থাক, সমস্যা নেই, তোমরা বলো। ইয়েস ম্যাম, আই ক্যান সি ইউর স্ক্রিন, ওকে। বাউ, বাউ, বাউ না বাবা, বায়ু। আচ্ছা ম্যাম, ইজ সিন, ওকে। ইলহাম বলেছে বায়ু না। কেন? মেধা, বায়ু দূষণ, ওকে বায়ু দূষণ। তিশান বলেছে বায়ু দূষণ, ঠিক আছে উস্তাদ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোন দূষণের ফলে হয় সেটা? এটা হচ্ছে বায়ু দূষণের ফলে। এবার দেখো, পানি দূষণের ফলে কোন রোগটি ছড়ায়? বলো, পানি দূষণের ফলে কোন রোগটি ছড়ায়? পানি দূষণের ফলে কোন রোগটি ছড়ায়? কলেরা, ইয়েস। কেন ছড়ায়? এটাতে অ্যান্সার দেওয়া আছে, তোমাদের বলতে হবে কেন ছড়ায়। আমরা কি জানি? আমরা জানি যখন পানিটা দূষণ হচ্ছে, পানি দূষণের সময় বিভিন্ন কন্টামিনেশন পানির সঙ্গে অ্যাড হয়। এগুলোর মধ্যে যে জীবাণুগুলো থাকে, সেগুলো যখন মানুষ পানি খায় বা পানি ব্যবহার করে, সেই জীবাণু মানুষের শরীরের মধ্যে চলে আসে। এর ফলে পানিবাহিত যে রোগগুলা সেগুলো হয়। হ্যাঁ, লেকচার শিট আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, লেকচার শিটটা আজকে দেওয়া হবে।
আজকে না দেও, কালকে দেই, আজকে দিতে হবে না, আজকে আরাম করো তোমরা সবাই। নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? দেখো এই যে এখানে বলছে রিডিউস বলতে কি বোঝানো হয়েছে, এটা বই না পড়লে আসলে বুঝতে পারবা না। রিডিউস বলতে বোঝানো হয় কোনো কিছু কমানো। এখন আমরা যখন এটা পড়বো, প্রাকৃতিক পরিবেশ ও দূষণ পড়বো, এখানে রিডিউস বলতে বোঝানো হবে বর্জ্য কমানো, মানে আমাদের প্রতিদিন কাজে যে বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কমানো। এরপরে দেখি যে কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী। 8 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি? গ্রিনহাউস গ্যাসটি কোন গ্যাসের জন্য দায়ী? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যেহেতু অ্যান্সার দেওয়া আছে, তোমার সাথে কথা বলে মজা লাগতেছে না, অ্যান্সার না দিলে ভালো লাগতো। যাক, তোমরা লেকচার সেটা দেখো, লেকচার শিট দেখার পরে আগামীকালে আমাদের তাহলে কুইজটা হবে এটার উপরে। তোমাদের পরে আবার ক্লাস আছে না, জাহিদা ম্যামের ক্লাসের জন্য প্রিপারেশন দাও। আর কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। লেকচার শিট দেওয়া হবে, ইনশাল্লাহ লেকচার শিট দেওয়া হবে। লেকচার শিট যেখানে দেওয়া হয় ওয়েবসাইটে আপলোড করা হবে। হ্যাঁ, ক্লাস শেষ করে দিব, এখনই ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাল্লাহ এর পরের যে ক্লাসগুলো থাকবে সেখানে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।